আমরা গত ক্লাসে লং কেস আলাপ করেছিলাম নিউমোনিয়া নিয়ে, তার এই কনসিকুয়েন্সে আজকে আমি আলাপ করব প্লুরাল এফিউশন নিয়ে। প্লুরাল এফিউশন এমবিবিএস-এর জন্য খুবই জরুরি একটা লং কেস। খালি যে এমবিবিএস তা না, অবশ্যই ডেফিনেটলি যারা এফসিপিএস করছেন, এফসিপিএস-এর জন্য প্লুরাল এফিউশন খুবই ইম্পর্ট্যান্ট একটা লং কেস। তবে এফসিপিএস-এর সাধারণত প্লুরাল এফিউশনটা খুব ইজি হয়ে যায়, এত সহজ আসে না, বরঞ্চ ক্লিয়ার কাট প্লুরাল এফিউশন আসে সাধারণত শর্ট কেস হিসেবে। ইনফ্যাক্ট আমার নিজেরও প্লুরাল এফিউশন ছিল এফসিপিএস-এর শর্ট কেস। যেহেতু আমি আজকে লং কেস নিয়ে আলাপ করছি, তাহলে আমি আর শর্ট কেসে যাব না, আমি সরাসরি লং কেস ডিসকাশনে চলে যাচ্ছি। প্লুরাল এফিউশন যদি লং কেস হিসেবে আসে, প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে, আমি গত ক্লাসে বলেছিলাম লং কেস হচ্ছে একটা গল্প। আমরা গল্পটা কিভাবে টেকনিক্যাল টার্মে প্রেজেন্ট করব এটার উপর নির্ভর করছে আমাদের পাস এবং ফেল দুটাই। কাজেই প্লুরাল এফিউশনে যে আন্ডারলাইন কজগুলো আছে এগুলো আমাদেরকে আগে হিস্ট্রি টেকিংয়ের সময় ইভ্যালুয়েশন করে নিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হচ্ছে প্রথমত নিউমোনিয়া, 2 নাম্বার টিউবারকুলোসিস, আর 3 নাম্বার হচ্ছে ম্যালিগন্যান্সি। এমবিবিএস-এর জন্য এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট কজেস অফ প্লুরাল এফিউশন। আমি আবারও বলছি, প্রথমত নিউমোনিয়া, দ্বিতীয়ত টিউবারকুলোসিস এবং 3 নাম্বারে হচ্ছে ম্যালিগন্যান্সি। এগুলো মেইনলি ইউনিল্যাটারাল প্লুরাল এফিউশন করে, মোস্ট লাইকলি কজ অফ এক্সুডেটিভ প্লুরাল এফিউশন, যেখানে প্রোটিন কাউন্ট বেশি থাকে। এছাড়া আমরা আরেকটা টার্ম জানি, সেটা হচ্ছে ট্রান্সুডেটিভ প্লুরাল এফিউশন, যেটা সাধারণত বাইল্যাটারাল হয়ে থাকে। এবং বাইল্যাটারাল প্লুরাল এফিউশনের কজগুলো হচ্ছে হার্ট ফেলিওর, তারপরে সিএলডি মানে ক্রনিক লিভার ডিজিজ, এরপরে থাকে কিছু কিডনি ডিজিজ। সেখানে থাকবে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে অথবা নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। এছাড়া কিছু রেয়ার কজও থাকে প্লুরাল এফিউশনে, যেমন ভাস্কুলাইটিস, সেটার মধ্যে থাকে এসএলই অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস। এছাড়া মিক্স সিনড্রোম বলে কিছু রেয়ার ডিজিজ থাকে, যেগুলো সাধারণত আমি আশা করি আপনাদের থিওরিটিক্যাল ক্লাসে আলাপ হয়ে গিয়েছে। যাই হোক, আমি আমার মেইন ডিসকাশনে চলে যাচ্ছি, লং কেসের ডিসকাশনে চলে যাচ্ছি। লং কেসে প্রথমে প্লুরাল এফিউশনের পেশেন্ট আমাদের কাছে কী নিয়ে প্রেজেন্ট করবে? নর্মালি প্রেজেন্ট করে, প্রেজেন্টিং কমপ্লেন্টটা থাকে হেভিনেস ইন দ্য চেস্ট। হেভিনেস সাধারণত এটা ইউনিল্যাটারাল হয়। এর সাথে থাকবে আন্ডারলাইন ডিজিজের সিমটম, যেমন ফিভার থাকতে পারে। যদি নিউমোনিয়া হয় তাহলে তার হাই গ্রেড ফিভার হবে, যদি টিউবারকুলোসিস হয় তাহলে সেখানে থাকবে একটা কম্পারেটিভলি লং হিস্ট্রি অফ লো গ্রেড ফিভার মোর দ্যান 3 উইকস, তার সাথে কাফ থাকবে। কাফ থাকবে হচ্ছে প্রোডাক্টিভ কাফ, অকেশনাল হিমোক্রাইসিস থাকতে পারে। আর যদি ম্যালিগন্যান্সি হয় তাহলে থাকবে মেইনলি কাফ ফর লং টাইম, এর সাথে থাকবে হিমোক্রাইসিস, আর তার সাথে প্লাস মাইনাস যেটা থাকবে ডেফিনেটলি ওয়েট লস। প্লাস মাইনাস না, ওয়েট লস থাকবে, বরঞ্চ হিমোক্রাইসিসটা প্লাস মাইনাস কখনো থাকতেও পারে, কখনো নাও থাকতে পারে। টিউবারকুলোসিসের ক্ষেত্রেও আমরা সাধারণত দেখি ওয়েট লসটা খুবই কমন। তো এই কয়টা আমাদের থাকবে মেইনলি চিফ কমপ্লেন্ট বা প্রেজেন্টিং কমপ্লেন্ট। তাহলে আমি আবার বলছি, মেইন কমপ্লেন্ট থাকবে হচ্ছে হেভিনেস ইন দ্য চেস্ট, মেইনলি ইউনিল্যাটারাল। এর সাথে থাকবে মেইনলি থাকবে ফিভার, আইদার হাই গ্রেড অথবা লো গ্রেড, অথবা হিস্ট্রি অফ ফিভার থাকবে, প্রোডাক্টিভ অথবা নন প্রোডাক্টিভ। বেশি যদি থাকে থাকলে আমরা টিউবারকুলোসিস চিন্তা করব, আর এরপরে যদি থাকে তাহলে আমরা চিন্তা করব, এর বেশি যদি থাকে ম্যালিগন্যান্সি। অকেশনাল হিমোক্রাইসিস থাকতে পারে, ওয়েট লস থাকবে, এবং এর সাথে থাকবে কিছু জেনারেলাইজ সিমটম, যেমন অ্যানোরেক্সিয়া, তারপরে হচ্ছে নজিয়া, এগুলো থাকতে পারে। আচ্ছা, এবার আমি চলে যাই হিস্ট্রি অফ প্রেজেন্টিং কেসে। হিস্ট্রি অফ, আমি আগেই বলেছি আমরা গল্পটা একেবারে শুরু থেকে শুরু করবো। ধরে নিলাম আমি একটা কেস প্রেজেন্ট করছি, যেখানে পেশেন্ট আমার কাছে আসলো, একটা ইয়াং ফিমেল, 35 ইয়ার্স ওল্ড ফিমেল। সে এসেছে, তার heaviness in the right side of the chest for last 2 weeks. She fever, low grade fever for 4 weeks and cough for 4 weeks. According to the statement of the patient, she was reasonably well 4 weeks back. গল্পের শুরুটা যেখানে, সেখান থেকে আমি কিন্তু ব্যাকে যাব। According to the statement of the patient, she was reasonably well অথবা relatively well 4 weeks back.
Then she developed low-grade fever. অথবা then she developed fever which was low grade. এটা ফিভারের 6টা পয়েন্ট বলে দিতে হবে, which was low gradual onset, low grade and intermittent in nature অথবা continued in nature. যদি আমরা টিবি বলি তাহলে continuity বলতে পারি. Continuity in nature. The highest recorded temperature was 100 degree Fahrenheit. She complained of evening rise of temperature which usually persists for 2 to 3 hours and it was associated with sweating. There was no chills and rigor associated with fever. ফিভারের সাথে অবশ্যই 6টা পয়েন্ট বলতে হবে. Onset, grading of the fever, type of the fever, associated with chills and rigor, associated with sweating, persists for a duration, subsided spontaneously or after taking medicine or বলি স্টুডেন্টদের। এরপর আমরা ইলাবোরেট করবো সেকেন্ড কমপ্লেন, যেটা ছিল আমাদের cough. The patient also noticed that the fever was associated with cough. The cough was productive in nature and she used to produce moderate amount of cough which was yellow in color and she noted that there was no significant hemoptysis present. There was no foul smelling in the cough and there was no diurnal variation. However, for last 2 weeks, she noticed that she is feeling discomfort in her right side of the chest, which was not associated with any kind of chest pain. There was heaviness in the chest, which was gradually progressive. And for last few days, the heaviness is so discomforting that she could not manage her daily works. That's why she got admitted to the hospital. She mentioned that she does not have any respiratory discomfort or any other symptoms. আচ্ছা, এখন এটুকু আমি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস প্রেজেন্ট করলাম। এরপরে স্বাভাবিকভাবেই আমি গত ক্লাসে বলেছিলাম প্রথমে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের দুটো অংশ। ফার্স্ট অংশ হচ্ছে আমি যে প্রেজেন্টিং কমপ্লেনগুলো বলেছি সেগুলোকে ইলাবোরেট করতে হবে প্রত্যেকটা, এবং সেকেন্ডলি আমি যেটা করব কে যেন কমেন্ট করেছে, আচ্ছা সেকেন্ডলি আমি যেটা করব সেটা হচ্ছে আমার মাথায় তো ডিফারেন্সিয়াল কিছু ডায়াগনোসিস থাকবে, এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলা যাতে আমি এক্সপ্লোর করতে পারি এরকম কয়েকটা পয়েন্ট আমি বলে দেবো। যেমন এইখানে আমি একটা একটা করে বলি। প্রলিফিউশন 1 মাস ধরে আছে, কাজেই আমার কাছে পয়েন্টগুলো আসবে প্রথমে টিউবারকুলোসিস, 2 নম্বরে আসবে ম্যালিগনেন্সি, 3 নম্বরে আসবে লাং অ্যাবসেস অথবা নিউমোনিয়া, এই ধরনের কিছু একটা। যেহেতু হেভিনেস ইন দ্য চেস্ট বলছে, কাজে আমাকে কিন্তু ছোট করে কার্ডিয়াক ডিজিজগুলো এক্সক্লুড করে দিতে হবে। এখন আমি বুঝিয়ে দিই কীভাবে আমি এগুলো এক্সক্লুড করব। প্রথমত যদি আমি ম্যালিগনেন্সি চিন্তা করি তাহলে বলবো পেশেন্টের সিগনিফিকেন্ট ওয়েট লস আছে কিনা, যদিও টিউবারকুলোসিসও সিগনিফিকেন্ট ওয়েট লস থাকে, কিন্তু ম্যালিগনেন্সি সাধারণত এল্ডারলি মেইলদের বেশি হয়ে থাকে আর স্মোকারদের বেশি হয়। আমার পেশেন্ট যেহেতু ফিমেল এবং মোটামুটি ইয়াংই বলা চলে, কাজে ম্যালিগনেন্সি আসলে ভেরি লেস লাইকলি। আর ওয়েট লসটা তা উল্লেখ করতে হবে যে তার ওয়েট লস ছিল কিনা, তো আমি ধরে নিই যে তার ওয়েট লস ছিল। She mentioned to have lost weight for about 5 kilogram একটু বেশি হয়ে যাচ্ছে, 3 kilogram in last 1 month। অথবা যদি পেশেন্ট বলতে না পারে যে কতক্ষণ তার কত কেজি তার ওয়েট লস হয়েছে, যে তাহলে বলতে হবে she mentioned to have lost weight but she could not mention the amount, however it was evidenced by loose clothes। আইদার এটা লুজ ক্লোথস হতে পারে অথবা একেবারে ডকুমেন্টেড হতে পারে যে এত কেজি আমার ওয়েট লস হয়েছে। এখন আমি একটা একটা করে ডিনাই করি। প্রথমত আমি বলে দিয়েছি ফিভারের ডিসক্রিপশনে তার কোনো চিলস অ্যান্ড রাইগর ছিল না, এবং আমি কাফের ডিসক্রিপশনে বলে দিয়েছি তার কোনো ফাউল স্মেলিং ছিল না এবং তার কোনো হিমোপ্যাসিস ছিল না। তার মানে আমি মোটামুটি থিওরিটিক্যালি লাং অ্যাবসেসটাকে এক্সক্লুড করে দিয়েছি, এবং এরপর যেহেতু হিমোপ্যাসিস ছিল না ম্যালিগনেন্সিটা লেস লাইকলি, এটা আমি মোটামুটি এই পর্যন্ত এক্সক্লুড করে দিয়েছি। এবার আসি কার্ডিয়াক কজটা আমি এক্সক্লুড করবো। কার্ডিয়াক কজের ফার্স্ট হিসেবে আমি কিন্তু বলে দিয়েছি পেশেন্টের কোনো চেস্ট পেইন ছিল না। তারপরে আরও যদি আমি উল্লেখ করতে চাই তাহলে বলবো শি ডিড নট মেনশন টু হ্যাভ এনি কাইন্ড অফ পালপিটেশন অর এনি কাইন্ড অফ ডিস্ট্রেস অর এনি কাইন্ড অফ অর্থোপনিয়া, এইটুকু উল্লেখ করে দিতে হবে।
আবার আমি মনে করে দিচ্ছি, আমাদের যদি কোর্স স্যার জিজ্ঞেস করে স্যালিন ফিচার বললে আমি অর্থোপনিয়া কথাটা বলতে পারবো। যদি বলেন প্রেজেন্ট ইওর কেস, তাহলে কিন্তু আমি অর্থোপনিয়া বলতে পারবো না, তখন আমাকে বলতে হবে রেসপিরেটরি ডিস্ট্রেস ডিউরিং সুপাইন পজিশন। এই কথাটা এভাবে ভেঙে বলতে হবে। টেকনিক্যাল টার্মটা কেবলমাত্র আমি প্রেজেন্ট করতে পারবো যখন আমি স্যালিন ফিচারটা প্রেজেন্ট করছি তখন। আচ্ছা, এই গেল। এরপর আমি আসলে ক্যামেরাটা সেট করেছি লাইটের উল্টো দিকে, এই জন্য ক্যামেরাটা একটু ঝাপসা আসছে। হয়তো অনেকেই দেখছি একটু ক্যামেরার ব্যাপারে কমেন্ট করছে, কিন্তু আনফর্চুনেটলি আমি যদি এখন এটাকে মুভ করি তাহলে দেখা যাবে পুরো সেটিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তার চেয়ে বরঞ্চ আমি কন্টিনিউ করি, যেহেতু আমি কোনো ফিগার দেখাচ্ছি না বা কোনো কেসও শো করছি না, এই জন্য আমি ক্যামেরার দিকে অতটা মন দিচ্ছি না। আচ্ছা, তারপরে আমরা যাই হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। আমি আবার রিপিট করব শেষ করার আগে একবার। হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই পেশেন্টের আগে কোনো রেসপিরেটরি ডিজিজ ছিল কিনা, তার রেসপিরেটরি ডিজিজ ছিল কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর এছাড়া পেশেন্ট ডায়াবেটিক কিনা, হাইপারটেনসিভ কিনা, এই কথাগুলো উল্লেখ করতে হবে। তার অ্যাজমা ছিল কিনা, অথবা তার অন্য কোনো ধরনের, যেমন থাইরয়েড প্রবলেম, থাইরয়েড হাইপোথাইরয়েডিজম ইজ অলসো এ কজ অফ bilateral pleural effusion, that is transudative। তার থাইরয়েডের সমস্যা আছে কিনা, এগুলো প্রত্যেকটা উল্লেখ করতে হবে, এবং যদি থেকে থাকে সেগুলো কন্ট্রোল কিনা, এবং এগুলোর জন্য সে কী কী ড্রাগ খায়, সে ড্রাগ নিচ্ছে কিনা আমরা এখানে উল্লেখ করবো। ড্রাগ হিস্ট্রিতে গিয়ে তার অন্যান্য ড্রাগের কথাগুলো বলবো। আর এরপরে আসছে আমাদের রেগুলার যেসব আমরা বলি, যেমন ড্রাগ হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি, তারপরে তার সোশ্যাল কন্ডিশন, তার ইমিউনাইজেশন হিস্ট্রি, যে পয়েন্টগুলো আমাদের লং কেসে নর্মালি বলা হয় সেই পয়েন্টগুলো উল্লেখ করতে হবে। এটা ছিল আমার হিস্ট্রি ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এখন আমি হিস্ট্রি পয়েন্টটা শেষ করার আগে আরেকবার বলে দিচ্ছি। যদি ধরে নিই আমার কোশ্চেন হচ্ছে স্যালিন, প্রেজেন্ট দ্য স্যালিন ফিচার অফ দিস পেশেন্ট, তাহলে আমি প্রেজেন্ট করব দি পেশেন্ট 35 years old, Mrs. X, non-diabetic, normotensive and non-asthmatic, hailing from Dhaka, let's say Dhaka, got admitted to Omuk Medical College Hospital on eto tarikh with the presenting complaint of heaviness in her right side of the chest for last 2 weeks, low-grade fever for last 1 month, and productive cough for last 1 month. According to the statement of the patient, she was reasonably well 1 month back. Then she developed fever, which was gradual onset, low grade, and intermittent in nature. The highest recorded temperature was 100 degrees Fahrenheit, which was mainly present in evening, persist for few hours, and subsided spontaneously. And there was no chills and rigor or sweating associated with the fever. The patient mentioned that the fever was associated with cough. The cough was productive in nature. She used to produce moderate amount of cough, which was yellowish in color, and the cough was not associated with foul smelling, and there was no diurnal variation, and there was no hemoptysis associated with the cough. The patient mentioned that she never had any sort of respiratory distress or any orthopnea or any swelling of any pedal swelling during the course of the treatment. However, she mentioned that she has lost weight, which is about 3 kilograms in last 1 month, though she also complained of anorexia and loss of taste sensation. In her past history, she does not have any significant comorbidity, and her family history is nothing abnormally detected. এবার আমরা যাই এক্সামিনেশন পার্টে। এক্সামিনেশনে এখানে জেনারেল এক্সামিনেশনে মেইন ইম্পর্টেন্ট আমাদের উল্লেখ করতে হবে পেশেন্টের ক্যাটেকশিক কিনা, পেশেন্টের টেম্পারেচার কত, পেশেন্টের ব্লাড প্রেশার, পালস মানে ভাইটালস সবগুলো কত, পেশেন্টের এবং লিম্ফ নোড আছে কিনা। এখানে লিম্ফ নোডটা খুব ইম্পর্টেন্ট, কারণ লিম্ফ নোড যদি থেকে থাকে তাহলে সেখান থেকে আমাদের বলতে হবে, বুঝিয়ে দিতে হবে অ্যাটলিস্ট যে আমি টিউবারকুলোসিস মিট করছি নাকি ম্যালিগন্যান্সি। যেহেতু এখন পর্যন্ত আমার প্রেজেন্টেশনে এইটুকু আমি বোঝাতে পেরেছি, ইট ইজ প্লুরাল এফিউশন রাইট সাইডে, অ্যান্ড মেবি ইট ইজ ডিউ টু টিউবারকুলোসিস অর ম্যালিগন্যান্সি অফ লাং।
এখন আমাকে বুঝিয়ে দিতে হবে যে এটি টিউবারকুলোসিস নাকি ম্যালিগনেন্সি। দুই ক্ষেত্রেই লিম্ফ নোড থাকবে, কিন্তু মেইন পয়েন্ট যেটা, টিউবারকুলোসিস যদি হয় তাহলে আমরা জানি লিম্ফ নোডটা হবে ম্যাটেড। ম্যাটেড মানে হচ্ছে লিম্ফ নোডগুলো একটা আরেকটার সাথে একেবারে ফিক্স হয়ে যাবে, যার জন্য এদের আলাদা যে স্ট্রাকচারাল কোয়ালিটি, যে মার্জিন, বর্ডার এবং তাদের যে কনসিস্টেন্সি, এগুলো আমরা কিছুই বুঝতে পারবো না। সবগুলো লিম্ফ নোড একেবারে ফিক্স হয়ে একটা ম্যাসের মতো আকার ধারণ করবে, এবং এটা সবচেয়ে কমন দেখা যায় সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোডসে। কাজেই লিম্ফ নোড যখন আমি বর্ণনা করব, যদি টিউবারকুলোসিস হয়ে থাকে আমার পেশেন্টের ক্ষেত্রে এখন পর্যন্ত মনে হচ্ছে মোস্ট লাইকলি ইট ইজ টিউবারকুলোসিস, কারণ ইয়াং পেশেন্ট এবং সে তার হচ্ছে অনেক একটা লম্বা সময় ধরে জ্বর এবং প্রোডাক্টিভ কাফ, আমি ধরে নিই এটা টিউবারকুলোসিস। ইন দ্যাট কেস মোস্ট লাইকলি আমার লিম্ফ নোড হবে, ধরে নিলাম রাইট সাইডে তার লিম্ফ নোড। তাহলে আমার বর্ণনাটা হবে, on examination of the lymph node I got enlarged lymph node in right anterior cervical chain which are matted and firm in consistency, and it is not movable from side to side, but it is not attached with the underlying structure. যদি ম্যালিগন্যান্সি হতো তাহলে আমাকে বলতে হতো on examination I have got lymph node which is multiple and enlarged এত সেন্টিমিটার, আমি দুঃখিত আমি সেন্টিমিটারটা বলতে ভুলে গিয়েছি, enlarged I could found the largest one that is 2 centimeter or 3 centimeter, whatever it is, 3 centimeter, which is non-tender and discrete. ম্যালিগন্যান্সির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ডিসক্রিট, যেটা টিবির ক্ষেত্রে হয়ে যাবে ম্যাটেড, এবং it is easily movable from side to side, but the consistency is hard and it is attached with the underlying structure in case of malignancy. টিবির ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডিসচার্জিং সাইনাস আছে কি নেই এটা উল্লেখ করা। টিউবারকুলার লিম্ফ নোড যদি অনেক দিন ধরে থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা সাইনাস ডেভেলপ করে, সাইনাসটা থেকে অনেক সময় ডিসচার্জ আসে। এই ডিসচার্জের পরবর্তীতে ক্ষেত্রে আমরা পরীক্ষা করে সেখানে এফপি যদি পেয়ে থাকি তাহলে আমরা এটাকে টার্ম করি টিউবারকুলার লিম্ফ্যাডেনাইটিস। এই জন্য এই লিম্ফ নোড, আসলে আমার মনে হয় লিম্ফ নোডটাই এত ইম্পর্টেন্ট, এটার জন্য আমি আরেকটা ক্লাস হয়তো চাইবো। আমি ছোট করে বলছি, যেহেতু আমার পেশেন্টের আমি ধরে নিলাম এটা টিউবারকুলার, সেই ক্ষেত্রে আমি রাইট সাইডের অ্যান্টেরিয়র চেইনে লিম্ফ নোড পাচ্ছি। এখানে লিম্ফ নোডগুলো enlarged, matted and non-tender and movable from side to side but not fixed with the underlying structure, and consistency is firm. As a mass, the এখানে আসলে এক একটা লিম্ফ নোডের সাইজ বলা খুবই কঠিন, কিন্তু অ্যাজ এ ম্যাস মানে ম্যাটেড লিম্ফ নোডগুলো একবারে কতটুকু হয়ে গেছে সেটা উল্লেখ করার জন্য আমি বলতে পারি অ্যাজ এ ম্যাস I could measure that it was about 5 to 7 whatever it is. আর যদি এটা ম্যালিগন্যান্সি হতো ইন দ্যাট কেস তাহলে আমাকে বলতে হতো I got lymphadenopathy which is present in the right side anterior chain, discrete, and I got 2-3 whatever lymph nodes which are not tender. The highest was measured at centimeter and it was movable from side to side, however it is fixed with underlying structure. দুই ক্ষেত্রে এন্ডিংটা হবে ডিসচার্জিং সাইনাস প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। এটা আচ্ছা, অন্য কোনো জায়গায় যদি লিম্ফ্যাডেনোপ্যাথি থাকে তাহলে সেটাও কাউন্ট করতে হবে। আমি আসলে একটা হোমওয়ার্ক দিতে চাই, আমাকে কমেন্টে আপনারা বলে দিবেন। ধরে নিলাম পেশেন্টের ম্যালিগন্যান্সি, সেই ক্ষেত্রে আমি কোন গ্রুপ অফ লিম্ফ নোডটা পাবো যেটা খুবই স্পেসিফিক ফর লাং ম্যালিগন্যান্সি। খুবই স্পেসিফিক ফর লাং ম্যালিগন্যান্সি একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা সাধারণত আমরা যদি এমনকি লাঙে কোনো লেশন না পাই, সেই গ্রুপের লেশন পাই, এই গ্রুপ অফ লিম্ফোপ্যাথিটা এনলার্জ থাকে, তাহলে আমি ধরে নিই যে এটা ডেফিনেটলি অরিজিন হচ্ছে লাং। আচ্ছা, এরপর আসি আমি সিস্টেমিক এক্সামিনেশন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ক্লাবিং। যদি ক্লাবিং থাকে পেশেন্টের তাহলে ডেফিনেটলি দ্যাট ইজ অবশ্যই সিএলআর, এখানে আর টিবির কোনো প্রশ্নই আসবে। তারপরে আমরা আসি সিস্টেমিক এক্সামিনেশন। সিস্টেমিক এক্সামিনেশনে এখানে আমি প্লুরাল এফিউশন, যেহেতু প্লুরাল এফিউশনে পাবো চেস্ট মুভমেন্ট, রাইট সাইডের প্লুরাল এফিউশন, কাজে আমি পাবো চেস্ট মুভমেন্ট ডিক্রিজ অন রাইট সাইড, more precisely in lower chest region. Then on palpation, chest movement is decreased on right side lower chest, lower region.
তারপরে পারকাশনে আমি পাবো হচ্ছে দেয়ার ইজ ডালনেস প্রেজেন্ট ফ্রম 8 intercostal space and downwards. The dullness is আমি আগে বলেছি এখানে প্রলিফিউশন হলে এটা হবে স্টোনি ডাল। তারপরে হচ্ছে এরপরে আমরা পাবো breath sound, auscultation পাবো breath sound is vesicular, however it is reduced from 8 intercostal space and downwards, and also vocal resonance is also diminished in the mentioned area. তাহলে আমি দেখলাম 8 intercostal space on right side downwards সব কিছুই reduced, dullness in percussion, তারপরে vocal resonance এবং breath sound তিনটে reduced, that is prolification. এখন এটা হচ্ছে ব্যাক। যদি পেশেন্টের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে যে ফ্রন্টে কী পাওয়া যাবে, সাধারণত প্রলিফিউশনটা আমরা ব্যাক থেকেই ভালো এক্সামিনেশন করি এবং সাধারণত এমবিবিএস লেভেল আমাদের ব্যাক থেকেই বলা হয় এক্সামিনেশন করতে, স্পেসিফিক্যালি যদি ফিমেল পেশেন্ট হয়। যেহেতু আমার পেশেন্টের ফিমেল, কাজেই আমরা নর্মালি পেছন থেকে করি। এনিওয়ে, তারপরে প্রলিফিউশন যদি হয় আমরা এক্সপেক্ট করি, থিওরিটিক্যালি আমরা জানি এখানে মিডেস্টিনাল শিফটিং খুবই কমন। এটা প্রেশার দিয়ে মিডেস্টিনামের সমস্ত স্ট্রাকচারকে উল্টা দিকে সাধারণত এটা প্রেশার। কাজেই স্যার যদি বলেন, এখন আমরা আসি ক্রসিংয়ে, মোটামুটি আমাদের এক্সামিনেশন সব শেষ। যদি অনেক বড় প্রলিফিউশন, আমি যেটা বলছিলাম, যদি অনেক বড় প্রলিফিউশন হয়, ইন দ্যাট কেস আমরা যখন ফ্রন্ট এক্সামিনেশন করব তখন আমরা ট্রাকিয়াটা পাবো অপোজিটে শিফটেড এবং অ্যাপেক্স বিটা পাবো অপোজিটে শিফটেড। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করবো এটা কোলাপস নাকি প্রলিফিউশন। আচ্ছা, এক্সামিনেশন যাই করতে দিক, আমাদের কিন্তু থিওরিটিক্যালি ফ্রন্ট এবং ব্যাক দুটাই উল্লেখ করে বলতে হবে যে আমি ফ্রন্ট এক্সামিনেশনে পেয়েছি ট্রাকিয়া সেম সাইডে অথবা অপোজিট সাইডে শিফটেড, অথবা অ্যাপেক্স সেম সাইডে অথবা অপোজিট সাইডে শিফটেড অর নট, এটা অবশ্যই উল্লেখ করে বলতে হবে। বিশেষ করে ফ্রন্টের ক্ষেত্রে মেনলি এই দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট। যেহেতু রাইট সাইড, কাজে ফ্রন্টে খুব বেশি আমি এই পেশেন্টের যদি স্পেসিফিক্যালি বলতে চাই, এই পেশেন্টের ক্ষেত্রে প্রলিফিউশনটা এত সিগনিফিকেন্ট ছিল না, কাজে তার ট্রাকিয়া সেন্ট্রালি ছিল এবং অ্যাপেক্স বিটও ঠিক জায়গায় প্লেস ছিল। এবং যেহেতু রাইট সাইডে 7th ইন্টারকোস্টাল স্পেস থেকে লিভার ডালনেস শুরু হয়ে যায়, কাজে এই ইন্টারকোস্টাল স্পেসের নিচে বলে আমি ফ্রন্টে তেমন কিছুই পাইনি, পুরো ফাইন্ডিংসই ছিল তার ব্যাকে। কিন্তু আপনারা যদি পরীক্ষায় যেটা পাবেন সেটাই উল্লেখ করতে হবে, এটা আমার মেইন মেসেজ। তাহলে আমার ডায়াগনোসিস হচ্ছে রাইট সাইডের প্রলিফিউশন। আচ্ছা, এরপরে যদি আরও স্পেসিফিক্যালি বলতে চাই, রাইট সাইডের টিউবারকুলোসিস মোস্ট লাইকলি ডিউ টু পালমোনারি টিউবারকুলোসিস। এখন ডু ইউ হ্যাভ এনি ডিফারেন্সিয়ালস হচ্ছে এখানে আমি ডিফারেন্সিয়াল দিতে পারি ডায়াগনোসিসে প্রলিফিউশন মেবি ডিউ টু মেবি ডিউ টু সিএলআর, এটা একটা হতে পারে। আরেকটা ডায়াগনোসিস হতে পারে, আসলে এমবিবিএসের জন্য এটুকুই যথেষ্ট, কিন্তু আমরা যদি আরেকটু ক্রিটিক্যালি চিন্তা করি, এমবিবিএসের চিন্তা করি যে ইট কোল্যাপস, মেবি কোল্যাপসেও কিন্তু এই তিনটা ফাইন্ডিংসই থাকবে। কোল্যাপসেও সব কিছু ক্লিনিক্যালি কমে যাবে, ডাল, পারকাশন, ব্রেথ সাউন্ড ডিমিনিশড, ভোকাল রেজোনেন্স ডিমিনিশড, সবই কমে যাবে, কিন্তু ট্রাকিয়া সেম সাইডে শিফটেড হবে এবং মিডেস্টিনাম সেম সাইডে শিফটেড হবে, কারণ আমাদের ব্রঙ্কিওলসগুলো কোল্যাপস হয়ে অনেক জায়গা করে দিচ্ছে, এই জন্য স্ট্রাকচারগুলো সেম সাইডে চলে আসছে। এখন কোল্যাপসের কজ কি? কোল্যাপসের কাজ একটা হতে পারে কনসলিডেশন, আরেকটা হতে পারে ম্যালিগন্যান্সি, যেগুলো আমাদের ব্রঙ্কিয়াল স্ট্রাকচারগুলোকে কোল্যাপস করে দিচ্ছে, এটাই। তাহলে আমি আরেকটা ডিফারেন্সিয়ালস আনতে পারি, কোল্যাপস ডিউ টু টিউবারকুলোসিস অর ম্যালিগন্যান্সি। তখন স্যার জিজ্ঞেস করবেন কোল্যাপস নাকি প্রলিফিউশন, তুমি এটা কীভাবে আলাদা করবে? তখন আমি বলতে পারি যে স্যার আমি ট্রাকিয়া দেখবো, ট্রাকিয়া যদি সেম সাইডে থাকে তাহলে আমি বলবো এটা কোল্যাপস, আর যদি না থাকে তাহলে এটা বলবো আমি প্রলিফিউশন। আচ্ছা, এখন আমার কেসে আমি তো বলে দিয়েছি যে ট্রাকিয়াটা একেবারে সেন্ট্রালি প্লেসড এবং অ্যাপেক্স বিট নট শিফটেড, তাহলে এটা কী হবে? যদি একটু ডিপে আমি যাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি স্যার এটা কোল্যাপস নিচের দিকে, যার জন্য এটা উপরের দিকে উপরের দিকে এটা আসলে ওইরকম এফেক্ট করেনি, এই জন্য এটা ট্রাকিয়া এবং অ্যাপেক্স বিট সেন্ট্রালি রয়ে গেছে, যেটা প্রলিফিউশন ক্ষেত্রে আমি বলতে পারি। প্রলিফিউশন হলো তখন স্যার জানতে চাইবে কেন তোমার তো মিডেস্টিনাম কিছুই শিফট হলো না। তো অ্যান্সারটা হচ্ছে স্যার এটা আসলে এত লার্জ না যে মিডেস্টিনামকে প্রেশার দিচ্ছে, এই জন্য মিডেস্টিনাম শিফট হয়নি। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে, এটা গেল ডিফারেন্সিয়ালস নিয়ে আলোচনা। এবার আমি যেহেতু প্রলিফিউশনের দুইটা কজ বলেছি, এখন স্যার বলবেন
তুমি কি কি ইনভেস্টিগেশন করতে চাও। ফার্স্টে আমি কনফার্ম করবো আমার ডায়াগনোসিস এক্সরে দিয়ে। এক্সরেতে কী দেখা যাবে, এক্সরেতে প্লুরাল ফিউশন দেখা যাবে। এরপরে কোশ্চেন হবে এক্সরেতে প্লুরাল ফিউশন দেখা গেল আর কি কিছু আশা করি কিনা। ডেফিনেটলি আমি একটা কনসলিডেশন আশা করি। এটা কনসলিডেশন টিবির জন্যও হতে পারে, আবার ম্যালিগন্যান্সির জন্যও হতে পারে। 2 নম্বর, আর কোনো টেস্ট করতে চাও কি চাও না। আচ্ছা, আর কোনো টেস্ট করতে চাই মানে আমি অনেক টেস্ট করতে চাই। প্রথমত আমি বেসলাইন টেস্ট করতে চাই, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে চাই, সেখানে ইএসআর দেখবো। ইএসআর টিউবারকুলোসিস হলে অনেক বেশি হবে, অ্যারাউন্ড 3 নাম্বার হবে। লিম্ফোসাইট কাউন্ট কত দেখতে চাই। তারপরে হচ্ছে অ্যানিমিয়া আছে কিনা দেখতে চাই। অ্যানিমিয়া যদি থাকে তাহলে মোর লাইকলি টু বি ম্যালিগন্যান্সি হবে। এরপরে আমি হচ্ছে দেখব বেসলাইন সবগুলো টেস্ট, এসজিপিটি, সিরাম ক্রিয়েটিনিন সব কিছু করে দেখব। এবং ডেফিনিট সেকেন্ড লাইন টেস্ট যেগুলো, সেখানে আমি প্লুরাল ফ্লুইড স্টাডি করব। প্লুরাল ফ্লুইড স্টাডি করে আমি কি এক্সপেক্ট করি, এটা ডেফিনেটলি এক্সুডেটিভ হবে, অর্থাৎ প্রোটিন কাউন্ট বেশি হবে। কিন্তু যদি এটা টিউবারকুলোসিস হয় তাহলে আমি যেটা করব, সেখানে প্লুরাল ফ্লুইডের ADA অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেস লেভেল করব এবং সেখানে AFP করব। সেম সাইড আমি স্পুটাম, পেশেন্টের যেহেতু প্রোডাক্টিভ কাপ, পেশেন্টের স্পুটামের 6টা টেস্ট, স্পুটামের 6টা টেস্ট করবো। কী কী? গ্রাম স্টেইনিং, কালচার সেন্সিটিভিটি, AFP, জিন এক্সপার্ট, ম্যালিগন্যান্সি অ্যান্ড ফাঙ্গাল। এই কয়টা সাধারণত আমরা স্পুটামে ভ্যারিয়েবলি করেই থাকি। স্পুটামের এই টেস্ট থেকে আমরা বুঝে যাব পেশেন্টের কী আছে। AFP আর জিন এক্সপার্ট যদি পজিটিভ হয়, দ্যাট ইজ ডেফিনেটলি আমরা টিউবারকুলোসিস। আর যদি ম্যালিগন্যান্সি পজিটিভ হয় তাহলে ডেফিনেটলি দ্যাট ইজ ম্যালিগন্যান্সি। এই গেল। আচ্ছা, এরপরে তারপরে আমরা কোনটা করব? স্পুটাম ধরে নিলাম, স্পুটামে পজিটিভ চলে আসলো, দ্যাট ইজ ভেরি গুড। স্পুটাম যদি পেশেন্টের না থাকে আমরা প্লুরাল ফ্লুইড করলাম। এখানে জিজ্ঞেস করতে পারে অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেস, এটার এটা অবশ্যই একটু বড়দের কোশ্চেন হয়ে যায়। এটা কোথায় কোথায় করা হয়, কোন কোন জায়গায় অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেস করা হয়? আমরা আর কোথায় করি? মোটামুটি সব ফ্লুইডে আমরা করি। আমরা অ্যাসাইটিক ফ্লুইডে করি, আমরা CSF-এ করি। তবে প্লুরাল ফ্লুইডে অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেস লেভেলের সেন্সিটিভিটি অনেক বেশি অন্যান্য সব কিছুর চেয়ে। আর এর ছাড়া আমরা করব সিটি স্ক্যান অফ চেস্ট, এবং অ্যাট লাস্ট করব আমরা বায়োপসি। যদি কিছুতেই কিছু প্রমাণ না হয়, বায়োপসি করব। বায়োপসিতে যদি আমরা গ্র্যানুলোমাটাস লেশন পাই উইথ ক্যাজিয়েশন থাকে, তাহলে সেটা হবে টিউবারকুলোসিস। আর যদি ক্যাজিয়েশন না থাকে এবং গ্র্যানুলোমা না থাকে, বরঞ্চ আমরা ম্যালিগন্যান্ট সেল পাই, ক্লাস্টার অফ ম্যালিগন্যান্ট সেল, সেখান থেকে আমরা বের করবো এটা ম্যালিগন্যান্সি। তারপর আবার আমরা ভাগ করবো এটা স্কোয়ামাস সেল কার্সিনোমা নাকি স্মল সেল কার্সিনোমা নাকি অ্যাডেনোমা, সেটা ভাগ করে স্টেজিং করব, দরকারে পেট স্ক্যান করব, তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্টে চলবে। আচ্ছা, ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলোই থাকে। ক্রসিংয়ের ক্ষেত্রে কিন্তু লং কেসে ক্রসিংয়ে থিওরিটা বেশি একটা জাজ করা হয় না। লং কেসে ক্রসিংটা হয়, আপনারা কি ডিফারেন্সিয়ালস দাঁড় করাচ্ছেন, ডিফারেন্সিয়ালস থেকে কিভাবে ডায়াগনোসিসে আসবেন এবং সেই ডায়াগনোসিসের ভিত্তিতে ট্রিটমেন্টের জন্য কোনটা কোনটা প্রয়োজন, সেটা অনুযায়ী লং কেসে এখানে ইম্পর্টেন্স দেওয়া হয়। এটাই ছিল আমার মেইন লং কেসের মেইন। কারো কি কোনো কোশ্চেন আছে? হাইলার লিম্ফ নোড, না হাইলার লিম্ফ নোড তো কীভাবে এক্সামিনেশন করা যাবে? হাইলার লিম্ফ নোড এক্সামিনেশন করা যায় না। এনিওয়ে, অ্যান্সার শিখা অ্যান্সার দিয়েছে, দ্যাট ইজ ভেরি গুড। অন্তত একজন অ্যান্সার দিল। আর কি কেউ অ্যান্সার দিয়েছেন? না, আর কেউ অ্যান্সার দেয়নি। খুবই ঝাপসা হচ্ছে। আচ্ছা, এখন আমি ধরে নিই আমার আরেকটু সময় আছে, আমি আরেকটা জিনিস আলাপ করে নিই। সেটা হচ্ছে, ধরুন এটা ছিল ইউনিল্যাটারাল প্লুরাল ফিউশন। এই পেশেন্টটায় যদি বাইল্যাটারাল প্লুরাল ফিউশন নিয়ে আসতো, ইউনিল্যাটারাল এবং বাইল্যাটারাল প্লুরাল ফিউশনে দুটো প্রেজেন্টেশন হবে একই রকম ক্লিনিক্যালি। এখানে বাইল্যাটারাল প্রেজেন্টেশন, আমি বলেছি বাইল্যাটারাল প্রেজেন্টেশনের মেইন কজগুলো হচ্ছে সিস্টেমিক কজ যদি হয়, তাহলে এই ক্ষেত্রে সাধারণত পেশেন্টের সোয়েলিং, অ্যানাসার্কা থাকবে, পেডালিডিমা থাকবে, তারপরে অ্যাসাইটিস থাকবে, এবং কোনো কোনো ক্ষেত্রে পাফিনেস অফ ফেস থাকবে। মেইনলি রেনাল কজগুলোতে পাফিনেস অফ ফেস থাকে। কাজে বাইল্যাটারাল প্লুরাল ফিউশন হলে আমাদের এইগুলা কবুল করতে হবে। আমি কিন্তু হিস্ট্রিতে বলেছি পেশেন্টের কোনো পেডাল সোয়েলিং ছিল না। এটা দিয়ে আমি মেইনলি বলতে চেয়েছি যে পেশেন্টের সিস্টেমিক কোনো কজ নেই, এভাবে করে আমি উল্লেখ করে দিয়েছি হিস্ট্রির মধ্যে।
তো বায়োল্যাটারাল প্রলিফেশন থাকে যদি, তাহলে এই জিনিসগুলো আমার উল্লেখ করতে হবে, এবং এক্সামিনেশনে পেশেন্ট এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। জেভিপিটা এনলার্জ হলে আমাকে রাইট হার্ট ফেলিউরের কথা মনে করতে হবে। বায়োল্যাটারাল প্রলিফেশন হলে এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে সিস্টেমিক কজগুলো, কার্ডিয়াক ইভ্যালুয়েশন লাগবে, রেনাল ফাংশন টেস্ট করতে হবে, ইউরিনারি থেকে শুরু করে একেবারে রেনাল বায়োপসি পর্যন্ত নেফ্রোটিক সিমটম স্টাবলিশ করার জন্য। যদিও এগেইন আমার মেইনলি টার্গেট অডিয়েন্স যেহেতু আন্ডারগ্র্যাড স্টুডেন্ট, কাজে আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য আসলে আমার মনে হয় বায়োল্যাটারাল প্রলিফেশন লেস লাইকলি। প্রলিফেশনে আসলে মোস্ট কমনলি হচ্ছে ইউনিল্যাটারাল প্রলিফেশন। আর মোটামুটি এইটুকুই আমার মনে হয়, এই কয়টা জিনিস ইম্পর্টেন্ট। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমাকে একটু কোনো কিছু যদি আমি মিস করে থাকি, তাহলে আমাকে যদি একটু কেউ মনে করে দেন তাহলে সবচেয়ে ভালো হবে। বায়োল্যাটারাল প্রলিফেশনের জন্য আমি মনে হয় আরেকটাই জানবো, কারণ আজকে আমি মেনলি ইউনিল্যাটারাল প্রলিফেশন নিয়ে আলাপ করতে চাচ্ছি না। আমি নেক্সট ক্লাসটা বায়োল্যাটারাল প্রলিফেশন প্রেজেন্ট করলে কী হয় সেটা নিয়ে আলাপ করে বলবো। আচ্ছা, অনেক সময় কেউ যদি আরেকটু এক্সটেন্সিভ ইয়েতে করতে, অবশ্য এক্সরে ফাইন্ডিংস তো আসলে অস্পিতে সাধারণত করা হয়, এই জন্য এক্সরে ফাইন্ডিংস নিয়ে আমি আর আলাপ করছি না। ইউনিল্যাটারাল প্রলিফেশনে মোটামুটি এইটুকুই, আমি আর কিছু সেরকম খুঁজে পাচ্ছি না। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু বলতে পারেন, তাহলে আমার আরেকটু ডিসকাস করতে সুবিধা হবে। মোটামুটি এই কয়টা পয়েন্টই বেশি আমার মনে হয় উল্লেখ করার মতন আর কি, যে পেশেন্টের মেইন কমপ্লেনটা কী এবং তার কোনো ধরনের আন্ডারলাইন ডিজিজগুলো কী কী আছে এবং আন্ডারলাইন ডিজিজের পরে। আচ্ছা, আরেকটা জিনিস প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করে প্লুরাল ফ্লুইডের উপর থেকে। প্লুরাল ফ্লুইড স্টাডি করা হয়, প্লুরাল ফ্লুইড স্টাডি করা হয় সাধারণত আমরা এটা জেনারেল ওয়ার্ডেই করে থাকি। আইডিয়ালি লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া উচিত, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে দেওয়া হয় না। প্লুরাল ফ্লুইড স্টাডি করা দুই টাইপে আমরা করি, একটা হচ্ছে ডায়াগনস্টিক আর একটা হচ্ছে থেরাপিউটিক। যদি ডায়াগনস্টিক করি তাহলে আমরা জাস্ট একটা সিরিঞ্জ ব্যবহার করি, এবং সিরিঞ্জ ব্যবহার করে সাধারণত আইডিয়ালি নিয়ম হচ্ছে আল্ট্রাসোনো গাইডেড করার, কিন্তু আল্ট্রাসোনো গাইডেড আমাদের দেশে করা অতটা ফিজিবল হয়ে ওঠে না। এই জন্য আমরা যেটা করি টেকনিক্যালি সবচেয়ে করে পারকাস করে এবং এক্সরে দেখে যে জায়গাটা সবচেয়ে বেশি সেফ, অর্থাৎ যেখানে আমার আন্ডারলাইন স্ট্রাকচারটা ইনজুর্ড হবে না, এইভাবে করে আমরা ট্যাগ করি। যেমন এই পেশেন্ট টিউবারকুলোসিস যেহেতু আমি চিন্তা করছি, এই পেশেন্টের প্লুরাল ফ্লুইডের কালারটা হবে কিন্তু স্ট্র কালার, এবং যদি আমি ম্যালিগন্যান্সি চিন্তা করতাম তাহলে তার কালারটা হতো ব্লাড স্টেইনড। এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। বাকিটুকু যে প্লুরাল ফ্লুইডের আমাদের প্যাথোলজিক্যাল পার্থক্য আছে, কোনটাতে ম্যালিগন্যান্ট সেল পাওয়া যাবে, কোনটাতে লিম্ফোসাইট বেশি থাকবে, কোনটাতে প্রোটিন দুইটাতেই বেশি থাকে ডেফিনেটলি, তারপরে কোনটাতে এটা আমরা থিওরিটিক্যালি সবই জানি। কালারটা সাধারণত লং কেসে জিজ্ঞেস করা হয়, এই পেশেন্টের যদি ড্র করা হয় তাহলে কালারটা কী কালার। আর একটা জিজ্ঞেস করা হয় এই পেশেন্টের যদি প্লুরাল ফ্লুইড অনেক বেশি থাকে, এক সেটিংয়ে সর্বোচ্চ কতটুকু প্লুরাল ফ্লুইড এক ইয়াতে ড্র করা যায়। যদি ধরে নিয়ে পেশেন্টের কোনো কোমরবিডিটিস নেই, তাহলে আমরা মোটামুটি এক সিটিংয়ে সর্বোচ্চ 1.5 লিটার পর্যন্ত ফ্লুইড বের করতে পারি। এর চেয়ে যদি বেশি বের করি তাহলে পেশেন্টের প্রথমত হাইপোটেনশন হতে পারে বা সে অনেক বেশি উইক ফিল করতে পারে। 2 নাম্বার ব্রঙ্কোস্পাজম, রিফ্লেক্স হয়ে ব্রঙ্কোস্পাজম শুরু করতে পারে, অথবা আরেকটা একটু কঠিন মেকানিজম আছে, এটা আসলে আমি আর গেলাম না, ইভেনচুয়ালি পেশেন্টের পালমোনারি ইডিমা ডেভেলপ করতে পারে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, আর হচ্ছে আরেকটা জিনিস জিজ্ঞেস করে যে এই পুরো প্রসিডিউরটা কী কী কমপ্লিকেশন হতে পারে। কিছু লোকাল কমপ্লিকেশন থাকে, পেইন, ব্লিডিং, ইনফেকশন ইত্যাদি। মোস্ট ইম্পর্টেন্ট যেটা নিউমোথোরাক্স। ওয়ার্ডে প্রায় দেখা যায় প্লুরাল ফ্লুইড টানতে গিয়ে, থেরাপিউটিক প্লুরাল ফ্লুইড টানতে গিয়ে পেশেন্টের নিউমোথোরাক্স ডেভেলপ করে। দ্যাট ইজ ভেরি কমন। আর্থ্রোজেনিক নিউমোথোরাক্স এই টার্মটা, এটা হচ্ছে লাইফ থ্রেটনিং। হঠাৎ করে পেশেন্টের খুব বেশি শ্বাসকষ্ট ডেভেলপ করে, সে ডায়াগনোজড হয়ে যায়, এমনকি পেশেন্ট শকেও চলে যেতে পারে। দ্যাট ইজ আর্থ্রোজেনিক নিউমোথোরাক্স। লং কেসের জন্য এটুকুই মোটামুটি ইম্পর্টেন্ট ছিল, প্লুরাল ইফিউশনের লং কেস। এরপরে আমি নেক্সট ক্লাসে বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন নিয়ে আলাপ করব। তবে আমি যে হোমওয়ার্কটা দিয়েছি, আমি আশা করি আপনারা সেটা কমেন্টে আমাকে বলে দেবেন যে যদি কোনো পেশেন্টের সিএ লাং রাইট সাইডে আমি এক্সপেক্ট করি, তাহলে কোন লিম্ফ নোডটা
পেলে আমি চিন্তা করব ক্লিনিক্যালি, নট ইন এক্স-রে অথবা ইনভেস্টিগেশন, ক্লিনিক্যালি কোনটা পেলে আমি ধরে নিব যে এই পেশেন্ট ডেফিনেটলি সিএ লাং। যেহেতু কোনো কোশ্চেন আসে নাই, তাহলে আমি মোটামুটি এখানে আরেকটা কোশ্চেন আমি আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি যেটা ক্লিয়ার করে বলিনি, যেহেতু মেকানিজমটা অনেক জটিল এবং আমার হাতে সময় নেই জন্য, যদি প্লুরাল ফ্লুইড বেশি অ্যাসপিরেশন করা হয় তাহলে পেশেন্টের কি কমপ্লিকেশন ডেভেলপ করে। প্লুরাল ফ্লুইড 1.5 লিটারে বেশি যদি আমি অ্যাসপিরেশন করি তাহলে কি কমপ্লিকেশন ডেভেলপ করবে। এই দুটা হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, আমি শেষ করছি তাহলে। সবাইকে অনেক ধন্যবাদ।